আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমার ইউটিউব চ্যানেলে যে ক্লাসে হাজির হয়েছি সেটা হচ্ছে সূচক ও লগারিদম। নবম শ্রেণীর উচ্চতর গণিতের সূচক ও লগারিদম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা জেনারেল ম্যাথও আছে। তো আমরা আজকে সূচক ও লগারিদম সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমরা এখনই ক্লাস শুরু করি। এখন আমরা দেখি এখানে প্রথমে আমরা বলছি কি সূচক। সূচক সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে। সূচকটা কি? সূচকটা কি? যখন সবসময় চলক পাওয়ার থাকে, চলক যখন পাওয়ার হিসাবে থাকবে তখন সেটাকে বলা হবে সূচকীয় ফাংশন, অথবা যে সমীকরণে চলক পাওয়ার হিসেবে থাকে সেটাকে বলা হয় সূচক ফাংশন। কিন্তু আমরা জাস্ট ফাংশন না, আমরা কি করব? সূচক সম্পর্কে জানবো। সূচক সম্পর্কে আমাদের জানতে হলে আগে আমাদের প্রথমে দেখতে হবে যে 2 টু দি পাওয়ার কিউব। আমরা কি বললাম? 2 কিউব। এই 2টাকে কি বলে? এই 2টাকে বলে বীজ বা ভিত্তি। কেউ কেউ আবার এটাকে বলে থাকে নিধান। এই নিধানটা তোমাদের উচ্চতর গণিত বইয়ে এটা লেখা আছে, নিধান। আর যেটা উপরে থাকি এটাকে বলে কি? এটাকে বলবে হচ্ছে পাওয়ার, তারপরে বলা হয় শক্তি, ঘাত, সূচক, মাত্রা। এগুলো এই জিনিসটার নাম কিন্তু বহু রকম হতে পারে। এই জিনিসটার নাম অনেক কিছু হতে পারে। এটা আমরা বেজ বলেছি, বেজ মানে কি? ভিত্তি। ভিত্তির আরেকটা নাম আছে কি? নিধান। আর এখানে থ্রিটাকে বলা হয় পাওয়ার, শক্তি, ঘাত, সূচক অথবা মাত্রা। এর মাত্রা যখন সমীকরণে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা মাত্রা অনেক সময় বলে থাকি, মাত্রা। তো এই এখন আমরা আসি যে সূচকের সূত্রের যে পরিচয়, সেই পরিচয় সম্পর্কে আমরা কিছু তথ্য বা এগুলো আমরা জেনে নেব। এখানে বলছি যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1। এর পাওয়ার যদি আমরা 0 দিই তার মান কত হবে? 1। শুধু এ বলে কথা না, আমি যদি 2 এর পাওয়ার 0 দিই তার মানও 1। আমি যদি 5 বা 501 এর পাওয়ার 0 দিই তার পাওয়ারও 1। আমি যদি পুরো পৃথিবীটার মাথায় 0 দিই, এখানে যদি আমরা লিখি যে পৃথিবীর মাথায় 0, তারপরও তার মান কত হবে? 1। এখন আমরা 0 না দিয়ে অন্য কিছু দিই। 2 এর পাওয়ার 1 2, 2 এর পাওয়ার 2 স্কয়ার 4। এটা আমরা ছোট ক্লাস শিখেছি, ক্লাস 6 এ, যে বেজ যেটা হবে, বেজ যেটা হবে আর পাওয়ার যত থাকবে, পাওয়ার এখানে আছে 2, বেজ হচ্ছে 2, তাহলে এই 2 কিন্তু 2 বার গুণ হবে। এখানে 2 বলে কেমন লাগছে? আমাদের এরকম বলতাম 5 স্কয়ার। 5 স্কয়ার পর মিন্স কি দাঁড়ায়? 5 স্কয়ার, মানে 5টা কয়বার গুণ হবে? 2 বার গুণ। তা 5 আর 5 গুণ করলে কত হয়? 25। তো এটা আছে 5 স্কয়ার, এটা আছে কি 5 গুণ 5, তাহলে কত হচ্ছে? 25। এখানে আমরা বলতে পারি যে তাহলে আমরা যখন চলক দিয়ে করি যে এর পাওয়ার 1 হলে হচ্ছে এর পাওয়ার 2 হয় তাহলে a গুণ a। এরকম করে যদি আমি এর পাওয়ার n নিয়ে আসি তাহলে আমার n সংখ্যক a গুণ হবে, যেখানে a ডট a ডট a ডট 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 a, n সংখ্যক a গুণ করলাম, তাহলে এটাকে আছে a টু দি পাওয়ার n। এবার আমরা আসি সূচকের মৌলিক উপপাদ্য। এটা গেল। এবার আমরা আর লিখব কি? সূচকের মৌলিক উপপাদ্য। সেটা আবার কি? যেমন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস n। তার মানে এখানে কি আছে? বেজ যদি একই হয় তাহলে গুণ থাকলে পাওয়ারটা কি হয়? যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার কি হবে? m প্লাস n। ঠিক একইভাবে আমরা জানি যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে?
খেয়াল করো এখানে গুণ ছিল বলে প্লাস, আর এখানে ভাগ আছে বলে হয়েছে কি মাইনাস। তো এই আরো সূত্র আছে, তবে এই সূত্রকে এই দুইটা সূত্রকে বা এটাকে আমরা সূত্রকে মৌলিক উপপাদ্য, এবং এটাকে আমরা মানে প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি? গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী আমরা এটাকে করতে পারি, প্রমাণ করতে পারি। গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এখন সূচকের আরো কিছু কিছু সূত্র আছে, যেমন a টু দি পাওয়ার m তার পাওয়ার n, তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার m n। তো আমরা কি করলাম, এটা a আছে বেজ, এই বেজের পাওয়ার আবার m, আবার তার পাওয়ার আছে কি n, তাহলে এটা বেজ তার পাওয়ার m তার পাওয়ার n। আমরা হয়তো অনেকে জেনে থাকি যে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, কখন? যখন বেজ একটা হয়। এখানে বেজ কিন্তু a, শুধুমাত্র a, এর পাওয়ারটা m আর তার পাওয়ারটা n, তাহলে পাওয়ার পর কি হবে, গুণ হবে, গুণ করে দিলাম mn। যদি আমরা এখন অঙ্ক দিয়ে এটা দেখতে চাই কেমন, যে 2 এর পাওয়ার কিউব তার পাওয়ার আমি আমার লিখলাম আছে 5, তাহলে ফলাফলটা কি আসে? তাহলে ফলাফলটা আসে 3 এর 5 15, 3 আর 5 গুণ করলে হবে 3 এর 5 15। এইভাবে যদি আমরা এটা আরো অন্যভাবে একটু দেখতে চাই, যে এখানে একটা না দিয়ে আমরা অন্যরকম করে দিই, যে xy পাওয়ার n, তাহলে কি হবে, এই x এর মাথায় n আসবে, y এর মাথায়ও n আসবে। এসেছে? যদি আমরা কোনো অঙ্ক লিখি যে 3√5 তার হোল স্কয়ার, 3√5 তার হোল স্কয়ার, তাই এটা কি লেখা যায়, 3 স্কয়ার ইন্টু √5 স্কয়ার। দ্যাট মিনস এটা থেকে আমরা কি শিখতে পারলাম, বা এটা থেকে আমরা কি জানলাম, যে যদি সমস্ত কিছুর পাওয়ার একটা থাকে, এখানে আছে n, তাহলে ওই পাওয়ারটা এর মাথায় আসবে আর ওর মাথায় আসবে। তার মানে আমি যদি একটা রুমে থাকি, সেই রুমের উপরের ছাদ যদি ভেঙে পড়ে, তাহলে ছাদটা আমার অবশ্যই মাথায় পড়বে। তাহলে আমি একজন থাকি কি 10 জন থাকি কি 20 জন থাকি, সবার মাথায় কিন্তু এটা পড়বে। ঠিক তাই এর পাওয়ার আছে n, তার x এর মাথায় n হবে, y এর মাথায়ও n হবে। ক্লিয়ার? তো এটা আমরা বুঝে দিই। ঠিক একইভাবে যদি ওটা ভাগ আকার থাকে, কলমে তো খুব ডিস্টার্ব দিচ্ছে, কলম দেখতেছে, কলম তো খুব ডিস্টার্ব দিচ্ছে। আমরা এখানে বলতে পারি যে x/y এর পাওয়ার আমি লিখলাম আছে n, তাহলে এটা কি দাঁড়ায়, ঠিক আগের মতো, আগে গুণ ছিল, পাওয়ার সবার মাথায় গিয়েছে, এবার কিন্তু ভাগ আছে, তখন x এর পাওয়ার n হবে, আবার y এর পাওয়ারও n হবে। আমরা তাই সেটাই করলাম। যদি আমরা অঙ্ক দিয়ে বুঝতে চাই, এটা কেমন, 3/5 তার স্কয়ার, তাহলে কি হবে, 3 স্কয়ার বাই 5 স্কয়ার, তার 9/25। এটা কিন্তু আমরা হয় কম বেশি শিখেছি বা জানি। এখন আসি আমরা ইনভার্স দিয়ে দিতে, যেটাকে আমরা কি বলি ইনভার্স। যেমন আমি যদি এখানে লিখি যে p ইনভার্স -1, মানে p টু দি পাওয়ার -1, এটাকে বলা হয় p ইনভার্স। তাহলে আমরা খেয়াল করো এটা কি লেখা যায়, এটা লেখা নিয়ম হচ্ছে এই যে মাইনাস, এই মাইনাসটা কারণ আছে কি ইনভার্স, মানে বিপরীত, তাহলে বিপরীত কি হবে 1/, বিপরীত করে দিলাম, এটা হচ্ছে কি শুধুমাত্র p। এরকম যদি আসে যে x এর পাওয়ার এরকম, তাহলে আমরা লিখতে পারি এই মাইনাস মানে হচ্ছে বিপরীত, ইনভার্স, তাহলে 1/x টু দি পাওয়ার 5। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখন অঙ্ক দিয়ে আমি এটা লিখি, এটা কি আসবে, মাইনাস মানে 1/, এটা হলো 3 স্কয়ার, তো 3 স্কয়ার মানে কত, 9। এটা আছে সূচকের বিভিন্ন এর নিয়ম। এবার আমরা আরেকটা টপিককে আলোচনা করি সূচকের, সেটা হচ্ছে এই যে n-তম মূল, এই n-তম মূলটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো দেখি। এখন দেখি যে আমরা বলতে পারি যে a এর n-তম মূল লিখতে পারি,
এ এর n-তম মূলকে আমরা এভাবে লিখি, এ এর n-তম মূল। এটাকে আরেকভাবে লেখা যায় n। তাহলে কি বললাম, এ এর n-তম মূল, তাহলে এ এর n-তম মূল। তাহলে এখন দেখি, আমরা এ না দিয়ে আমরা সংখ্যা দিই, এ না দিয়ে আমরা সংখ্যা দিই, সংখ্যাটা দেই 3 এর 1-তম মূল। তাহলে কি হবে, 3 এর পাওয়ার 1, তাই না? 3 এর 2-তম মূল, তাই না? 3 এর একটু ঘোরাই দেয় 5-তম মূল, বেশি করে দেয়, তাহলে কি হবে 1/5, দ্যাট মিনস এই। তাহলে খেয়াল করো আমরা কি করলাম, এখানে কি আসলো, এখানে যেটা আমরা দেখছি কি হলো, এ এর n-তম মূল, এ এর n-তম মূল মানে আবার n, 3 এর 1-তম মূল মানে 1 ভিতরে আছে 3, 3 এর 2-তম মূল, 2-তম মানে 1/2, তাহলে 2 স্কয়ার রুটের ভিতরে যা থাকবে তততম মূল, কার তততম মূল, 3 এর। কিন্তু এখন যদি আমরা এই যে করি 3 এর পাওয়ার এটা যদি আমরা ভাবি কি আসবে, 3 এর পাওয়ার 1 তার মানে কি 3, তাহলে এটা আমার দেওয়ার প্রয়োজন নেই, এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। এবার খেয়াল করো, স্কয়ার মানে কত আমরা জানি, কত 2, এখন স্কয়ার মানে 2। এখন আমরা বললাম যে এ এর n-তম মূল হচ্ছে কি a⁴1/n। এখন যদি বলা হয় 3 এর 2-তম মূল কত, তাহলে এই 3 এর 2-তম মূল হচ্ছে এই। আবার এটা আমরা জানি যে স্কয়ার রুট এর মান আমরা কি করি 1/2 বিবেচনা করে নিই, তাই তো? তাহলে এটা কত, 3/1/2। তাহলে আমাদের কি এটা দেওয়ার প্রয়োজন আছে, এটা দেওয়ার প্রয়োজন নেই। 2 নেই মানে আমাদের এটা বুঝতে হবে যে এটা কি হবে 3 এর 2-তম মূল। আর অন্যগুলো এভাবে এখানে যাবে 4-তম মূল, যদি আমি 10-তম মূল এরকম লিখি, লিখতে পারি না? অবশ্যই পারি। তোমাদের বইয়ের যখন অঙ্ক করবা দেখবা এরকম থাকবে হয়তো যে 3x + 1 √1 বা থাকতে পারে। তো আমরা এভাবে অঙ্ক করতে পারি না, পারি? তাহলে কি করি যে 3x + 1 এরকম নিয়ে n-তম মূল, কিন্তু এখানে কততম মূল, 12তম মূল, তো এটাকে আমরা এরকম করি। জাস্ট মাথায় আনতে হবে, এটা মাথায় আনতে হবে যে কিভাবে বা এগুলো কিভাবে কেন বা কি জন্য হয়েছে, এটাকে সূচক, এটা সূচক লগারিদম খুব ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমরা এখানে টপিক শিখলাম, টপিকগুলো আমি একটু হালকা নোট করেছিলাম যে এখানে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি। তো একটা কথা না বললেই নয়, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে সেটা কি, যে a⁴0 তার পাওয়ার 0 তার মান আছে 1। এখানে যদি পৃথিবীর পাওয়ার, যদি এই মহাবিশ্বের পাওয়ার 0 ধরা হয়, তাহলে তার মান কত হবে, 1। কিন্তু এবার বলো তো 0 এর মানটা কত হতে পারে? অনেকে তোমার উত্তর করবে 0 স্যার 0, হ্যাঁ এরকম তো আসতে পারে 0 তোমার 0 না, সেটা কিন্তু হবে না। কারণ 0 মানে আমি যদি বলি 5^2, তাহলে 5 কয়বার গুণ হবে, 2 বার। 0 তাহলে 0 কতবার গুণ হবে, 0 বার। তাহলে কোনো ফলাফল নাই। তার মানে 0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত, যেটাকে আমরা অনেক সময় এরকম বলে থাকি যে অনির্ণয় আকার, যেটাকে নির্ণয় করা যায় না, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তারপর তোমার এরকম বলা যায়, তোমার ক্লাস 7-এর বই তোমরা পড়বে, হয়তো পড়েছো যে 0 ব্যতীত পৃথিবীর যে কোনো কিছু, যে কোনো সংখ্যা বা যাই বলে না কেন, সব কিছু পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। কিন্তু বলা হয়েছে কি শূন্য ব্যতীত। এবার আমরা আসি, এখানে একটা মড বা পরমাণু নিয়ে একটা কথা বলা আছে যে মডুলাস অফ এক্স, তার মানে মড অফ এক্স। এটাকে আমরা কি বলি, মডুলাস। এটাকে আমরা বলি কি, মডুলাস।
আবার বলি কি অ্যাবসোলুট ভ্যালু, কোনো কোনো সময় বলি মডুলাস আর কোনো কোনো সময় বলি অ্যাবসোলুট ভ্যালু। তো এখানে মডুলাস আমরা মড, এটুকু কি বলা হয় কি মড, মড অফ এক্স, এর কি বলা আছে মড অফ এক্স। তাহলে মড অফ এক্সটা কি হবে, এর মানটা কি হবে এক্স, কখন যখন এক্স এর মান 0 থেকে বড় হবে, আবার শূন্য হবে কখন যখন 0 = 0, আবার মাইনাস হবে কখন যখন এক্স এর মান 0 থেকে ছোট। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে মডের ভিতরে আমরা মানে অনেকেই বলেন, আমরা বলি আমরা যখন বাচ্চা বা তোমাদের সবার পড়ানো হয় তখন এই কথাটা বলতে হয় যে কি মডের ভিতরে মানে মডুলাসের ভিতরে প্লাস থাক আর মাইনাস থাক যাই থাকুক না কেন তার মানটা সবসময় কী হয় পজিটিভ হয়। কেন পজিটিভ হয় আজকে বিষয়টা খেয়াল করো যে এখানে আছে কি মড অফ এক্স, এক্স না আমি এখানে বললে দিলাম আছে 5, মড অফ 5। এই যে 5টা লিখলাম, এই 5টাকে 0 থেকে বড়, অবশ্যই বড়, তাহলে 0 থেকে বড় হলে এখানে কি হবে শুধুমাত্র এক্স, এক্স তার মানে আছে কি 5। যদি আমি এই কন্ডিশন করতাম 0 0, যদি আমি লাস্ট কন্ডিশনে আসি এক্স 0 থেকে কি হবে ছোট মানে মাইনাস, 0 থেকে ছোট মাইনাস, -5 নিলাম। এবার -5 ফলাফলটা কি হবে, -5 এর ফলাফলটা কি হবে, -5 এর ফলাফলটা হবে এই যে আমরা এখানে লিখেছি কি -x, এই মাইনাসটা আমি লিখলাম, তারপর কি হবে x, তা x মানে কত, x মানে হচ্ছে -5, তাহলে ফলাফল -5। তাহলে দেখো তাহলে আমরা এখানে যে কাজটা করেছি মানে যেটা হয় আর কি যে পরমাণুর ভিতরে যাই থাকুক না কেন মডুলাসের ভিতরে যাই থাকুক না কেন তার সবসময় কি মান হয় পজিটিভ, আর 0 অলওয়েজ টাইম 0। এই তাহলে এখানে এক্স কে পরমাণু বলা হবে কখন যখন এই কন্ডিশনগুলোর সাপেক্ষে এরকম আমরা মান পাবো, তখন সেটাকে আমরা মড অফ এক্স বা এক্স এর কি বলতে পারবো পরম মান বলতে পারবো। এবার আসা যাক তোমাদের পাঠ্য বইতে কিছু কিছু ইয়ে দেওয়া আছে, সেটা এই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, আর একটা আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এখন এখান থেকে আমরা বিভিন্ন মান পাই, কি মান পাই, একবার পাবো একবার আমরা পেতে পারি x ইকুয়াল টু 0, একবার হয়তো আমরা পেতে পারি হচ্ছে এখানে মানটা আমরা নেই তাহলে a ইকুয়াল টু 1, আর একবার পেতে পারি x ইকুয়াল টু y, আর একবার পেতে পারি হচ্ছে a ইকুয়াল টু b। যাও এগুলো তোমাদের বোঝানোর দরকার, এজন্য আমি এগুলো পড়ে লিখলাম যে এটা তোমাদের বোঝানোর দরকার, আমি মনে করছিলাম যে এইটা কখন হয়। প্রথমে আমি এই টপিকসটা নিয়ে আলোচনা করি, কোন টপিকসটা a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, এটা কখন হবে খেয়াল করো। যদি আমরা এটা এরকম লিখি যে আমরা জানি কোন সূচকীয় সমীকরণে আমরা সমানুপাতিক চলকের মান বের করব, তাহলে সূচকীয় সমীকরণ যখন আসবে তখন আমাদের অবশ্যই বেজ এবং পাওয়ার নিয়ে কল্পনা করতে হবে, এবং অলওয়েজ টাইম যদি সূচকীয় ফাংশন, তাহলে সূচকীয় ফাংশন যখন বলবো তখন চলক অবশ্যই বেজের উপরে থাকবে, আছে a পাওয়ার x, a পাওয়ার 0, তাই আমার চলক x আছে অবশ্যই আছে। যখনই হবে তখন বেজকে আমি সমান করার চেষ্টা করবো, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 আমার আছে, তাহলে এটা কখন হবে, এখানেও বেজ a, এখানেও বেজ আমি কি নিব a, এই পাওয়ার কত হলে 1, 0 হলে 1, তাহলে এই বেজ আর বেজ এক নিয়ে গেছে, তার মানে x ইকুয়াল টু কত হবে 0, x ইকুয়াল টু 0। এবার এটা কথা বলি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটার ক্ষেত্রে লিখতে পারি আছে এই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 তো আছে,
তাই না? তাহলে আমি a টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা এখানে আমি কি লিখতে পারি, যেখানে a ইকুয়াল টু 1 হবে, এখানে 1 এর পাওয়ার কি 0 আমি লিখতে পারি, সরি 0 না, এখানে x লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কারণ 1 এর পাওয়ার যাই দেন এখন পৃথিবীর সমস্ত কিছু যদি 1 এর উপর আমি চাপিয়ে দেই তাহলে তার মান কত হবে 1। এবং এই পাওয়ার সমান, পাওয়ার যখন সমান হবে তখন বেস দুটো অবশ্যই কি হবে, বেস দুইটা অবশ্যই সমান হবে। এবার এটার কথায় আসি, এটা অলরেডি বলা আছে যে কি এখানে বেস একই, তো বেস যদি একই এদের পাওয়ার কি হবে সমান হবে। এখানে কি বলা আছে, এখানে বলা আছে এই এটা লেখা মিসিং হয়ে গেছে, এটা x হবে, এখানে x হবে, তো এর পাওয়ার x এটা পাওয়ার x, তাহলে পাওয়ার কি ভ্যালু হবে a ইকুয়াল টু b। তো এখানে ওয়ার্ড মানে এখানে যে এই জায়গাগুলো সব জায়গায় শর্ত আছে কিন্তু যে a কি হবে, এখানে a 0 থেকে বড় হবে, এখানেও a 0 থেকে বড় হবে, এখানেও a 0 থেকে বড় হবে, আর এই জায়গায় এসে কি হবে a বাই b গ্রেটার দ্যান 0, মানে এই এইটা গ্রেটার দ্যান কি হবে 0 হবে। এটা কোনো মাথায় রাখতে হবে। সূচকের সর্বশেষ টপিক যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে একটা অঙ্ক দিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা কি 12 a টু দি পাওয়ার 8 রুট ওভার a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 4। এটা তোমাদের বইতে আছে, তোমাদের বইয়ের অঙ্ক। তো এটা আমরা করতে পারি সূচকের একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য আর কি, শর্টকাট টেকনিক। এখানে দেখো রুট ওভার a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 4 এর অর্ধেক কত, 4 এর অর্ধেক কত 2, তাহলে সেই 2 আর এই 6 গুণ করলে হবে কি a টু দি পাওয়ার 8, সেই 8 এর অর্ধেক কত 4, সেই 4 আর এই 8 যোগ করলে কত হবে 12। এখানে কিন্তু আর অর্ধেক করা যাবে না, লাস্ট স্টেপে এসে কিন্তু অর্ধেক করা যাবে না, যাবে। আমরা দেখি এখানে কি আসছে, এখানে অর্ধেক করলে কিন্তু এখানে মিলবে না, কারণ এইটা মানে কি যে জিনিসটা পাবো তার 12তম মূল হবে এটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি a স্কয়ার, এখানে লিখতে পারি আমরা a টু দি পাওয়ার 8, এখানে a টু দি পাওয়ার 8 অর্ধেক কি 4, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 12, আর এখানে আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার 12 ইনটু এই যে 12তম মূল, এটা কি হবে এটা ইনটু 1/12, 12 কেটে গেল a টু দি পাওয়ার 1, তার মানে আছে আমার উত্তর হলো কি a।